আচ্ছা, আজকে আমরা হচ্ছে শুনতে পাচ্ছি, একটু হাত তুলে রেসপন্স করো। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমরা বংশগতির আরেকটা অংশ নিয়ে আলোচনা করব, বংশগতি অধ্যায়টারই। আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখতে পাচ্ছ কিনা আমাকে জাস্ট বলবে। ওকে, আশা করছি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। কেউ কি একটুখানি বলতে পারবে তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এনিওয়ান প্লিজ? এনিওয়ান? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। ওকে, ওকে। তো আমরা আজকে আলোচনা করব, তোমরা ইংলিশে দেখতে পাচ্ছ লেখা রয়েছে জেন্ডার ডিটারমিনেশন ইন হিউম্যান। জেন্ডার ডিটারমিনেশন মানে জেন্ডার হচ্ছে গিয়ে লিঙ্গ নির্ধারণ, ডিটারমিনেশন। তো জেন্ডার ডিটারমিনেশন মানে মানুষের লিঙ্গ নির্ধারণ কিভাবে হয় জন্মানোর সময় বা তার মানে জন্মানোর আগে থেকেই, সেইটা নিয়ে হচ্ছে গিয়ে ছেলে হবে না মেয়ে হবে কি হবে সেটা হচ্ছে গিয়ে আমরা আজকে ছোট্ট করে আলোচনা করব। তার মধ্যে প্রধানত যদি আমরা দেখি, কেউ একজন বলতে পারবে যে মানুষের ক্রোমোসোম সংখ্যা কতগুলো? আই থিঙ্ক আগের দিনকেও তোমরা বলেছিলে। সো দ্যাট ইজ আমাদের হচ্ছে গিয়ে 44টা কি থাকে, অটোজোম থাকে। 44টা অটোজোম, আর তার সাথে দুটো সেক্স ক্রোমোসোম থাকে, মোট 46টা ক্রোমোসোম। এবারে ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে কি কি সেক্স ক্রোমোসোম থাকে? সেই সেক্স ক্রোমোসোমটা হচ্ছে এক্স এবং ওয়াই। ফিমেলদের ক্ষেত্রে কতগুলো থাকছে তাহলে? 44টা অটোজোম এবং দুটো সেক্স ক্রোমোসোম, দ্যাট উইল বি এক্স এবং এক্স। তাহলে এটা হচ্ছে মেল and this one is ফিমেল, বা তার সিম্বলটাকে এইভাবে ডিনোট করা হয়, and মেল রাউন্ড অ্যারো। ওকে, তাহলে এই মেল আর ফিমেল তার মানে কি দেখা যাচ্ছে? যদি এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ, যেহেতু সেক্স ক্রোমোসোমটা মেলেদের আলাদা থাকে সেই কারণে, এবং ফিমেলদের দুটো সেক্স ক্রোমোসোমই এক্স এক্স থাকে, তার মানে মেইন ডিটারমিনেন্টটাকে ছেলে হবে না মেয়ে হবে সেটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে মেলেদের ক্ষেত্রে কোন ধরনের গ্যামেট হচ্ছে গিয়ে ফার্টিলাইজ করছে, ওভামকে নিষিক্ত করছে, সেটার উপরেই ডিপেন্ড করছে। তাহলে তোমরা আগে যেটা হচ্ছে কি গিনিপিগের পরীক্ষাটা থেকে বা মোটর গাছের এক্সপেরিমেন্টটা থেকে যেটা বুঝেছো বা দেখেছো, সেখান থেকে কি হবে, এটা যদি আমাদের মানুষের ক্রোমোসোম সংখ্যা হয়, মিওসিস কোষ বিভাজনের ফলে যখন জনন কোষ তৈরি হচ্ছে, মিওসিস কোষ বিভাজন যেখানে হচ্ছে গিয়ে হ্রাস বিভাজন হয়, ক্রোমোসোম সংখ্যাকে অর্ধেক করে দেওয়া হয়, 46টা থেকে 23টা ক্রোমোসোম হয়ে যাবে। তার মানে মেলেদের ক্ষেত্রে গ্যামেটগুলো কি কি হবে? 22 প্লাস এক্স, আর একটা গ্যামেট হবে 22 প্লাস ওয়াই, টোটাল 23 জোড়া ক্রোমোসোম হলো। ফিমেলদের ক্ষেত্রে গ্যামেটটা কি হবে? ফিমেলদের ক্ষেত্রে হবে 22 প্লাস এক্স, আরেকটা গ্যামেট কি হবে? 22 প্লাস এক্স। এটা হলো গিয়ে কি, এগুলো হচ্ছে গ্যামেটস। গ্যামেট তৈরি হলো। তাহলে এবারে এই মেল গ্যামেটের সাথে এই মেল গ্যামেট গুলো দুটো এবং ফিমেল গ্যামেট, যেটা হচ্ছে গিয়ে ডিম্বাণুর মধ্যে যেটা থাকবে ক্রোমোসোম সংখ্যা, আর একটা শুক্রাণুর মধ্যে, তাহলে এবারে কি ধরনের হচ্ছে গিয়ে কারা কারা কোন কোন গ্যামেট মিলিত হলে কি তৈরি হবে আমরা সেটা একবার দেখে নেব। ধরে নেওয়া যাক এই 22x নামক গ্যামেটটির সাথে ফিমেলের 22x, মানে একটা বাবা আর মায়ের ক্ষেত্রে 22x, এই দুটো গ্যামেট শুক্রাণু এবং ডিম্বাণুর যদি হচ্ছে গিয়ে মিলিত হয় তাহলে কি হবে? 44 প্লাস এক্স এক্স।
মানে অটোজোম 44 অ্যান্ড দুটো সেক্স ক্রোমোজোম। এর জেন্ডারটা কি হবে? জেন্ডারটা হবে ফিমেল। এখন যদি এই 22x সেম জিনিসটার সাথে এদিককার 22x নামক আরেকটি যেটা রয়েছে সেইটা মিলিত হতো, তাহলেও কি তৈরি হতো? 44 প্লাস এক্স এক্স। মানে এখানেও যে সদ্যজাত বা যে ফিটাসটা তৈরি হতো, যে ভ্রূণটা তৈরি হতো, সেটাও হচ্ছে ফিমেলই হতো। ঠিক আছে, ফিমেল। পরবর্তীটা হচ্ছে যদি 22y এর সাথে 22x ফিমেলদের মিলিত হতো, তাহলে কি হবে? 44 প্লাস এক্স ওয়াই। এটা কি লিঙ্গ হলো তাহলে? এটা হচ্ছে গিয়ে মেল হবে। এটা কি হবে? দিস উইল বি মেল। আবার যদি এই সেম 22y এর সাথে 22x আরেকটি অন্য গ্যামেটে যদি 22x এরটা মিলিত হতো, তাহলেও হতো 44 প্লাস এক্স ওয়াই। এইটাও হচ্ছে গিয়ে কি হতো? এটাও ছেলে হতো, মেল বা ছেলে হতো। তাহলে কি দেখা গেল? 4 ধরনের সম্ভাবনা রয়েছে। কি কি সম্ভাবনা সেগুলো? সেগুলো হচ্ছে কি, খুবই সহজভাবে বলতে গেলে সম্ভাবনাগুলো হচ্ছে মেল বা ফিমেল, বাবা বা মায়ের থেকে যে ধরনের হচ্ছে গিয়ে মেল বা ফিমেলের যে ধরনের গ্যামেট তৈরি হচ্ছে, যেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে মিওসিস পদ্ধতিতে যখন তৈরি হচ্ছে জনন কোষের মধ্যে। জনন কোষ কোনগুলো? শুক্রাণু এবং ডিম্বাণুর কথা যখন হচ্ছে, সেই শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে কি ধরনের ক্রোমোজোম রয়েছে সেটার উপর নির্ভর করে পরবর্তী প্রজন্ম কি হবে সেটা হচ্ছে কি নির্ধারিত হয়। যেমন শুক্রাণুর যদি ক্রোমোজোমটা হচ্ছে কি 22টা অটোজোম এবং তার সাথে সেক্স ক্রোমোজোমটা এক্স থাকে, এবং ফিমেলের ডিম্বাণুরও যদি সেক্স ক্রোমোজোমটা এক্স থাকে, তাহলে অলওয়েজ সেটা হচ্ছে গিয়ে ফিমেল হবে বা মেয়ে হবে। আর যদি মেলেদের হচ্ছে গিয়ে ওয়াই ক্রোমোজোম যুক্ত শুক্রাণুটার সাথে হচ্ছে গিয়ে ডিম্বাণুটার এক্স ক্রোমোজোম যুক্ত যেটাতে রয়েছে সেই ডিম্বাণুর মিলিত হয়, তাহলে হচ্ছে গিয়ে সেটা সবসময় হচ্ছে গিয়ে এক্স ওয়াই যুক্ত হচ্ছে গিয়ে শিশু তৈরি হবে বা ভ্রূণ, এবং সেটা হচ্ছে গিয়ে ছেলে হবে। তাহলে এইভাবে বেসিক্যালি হচ্ছে গিয়ে জেন্ডার ডিটারমিনেশন বা মানুষের লিঙ্গ নির্ধারিত হয়। কিসের মাধ্যমে? মোট 46টা ক্রোমোজোমের মধ্যে যে দুটো যৌন ক্রোমোজোম রয়েছে বা সেক্স ক্রোমোজোম, সেই ক্রোমোজোমগুলোর দ্বারা প্রাথমিক লিঙ্গ নির্ধারিত হয়। ঠিক আছে, তাহলে 50-50 হচ্ছে গিয়ে চান্স থাকে সবসময়। পরবর্তী এই অটোজোম বা সেক্স ক্রোমোজোম বাহিত বা যৌন ক্রোমোজোম বাহিত বেশ কিছু জিনগত রোগ আছে। সেই রোগগুলো নিয়েই আমরা হচ্ছে গিয়ে আলোচনা করব। কারণ আমাদের কিছু কিছু ডিজিজ আছে, তোমরা হয়তো শুনে থাকবে, বিয়ের আগে অনেক সময় হচ্ছে গিয়ে রক্ত পরীক্ষা করতে বলা হয়। শুধুমাত্র ব্লাড গ্রুপ চেক করার জন্য নয়, অনেক সময় হচ্ছে গিয়ে বেশ কিছু রোগের সম্ভাবনা নতুন প্রজন্মে একটা এমন একটা ব্যাধি হলো যার ফলে হচ্ছে গিয়ে শিশুটি কোনো জিনগত রোগ বহন করে চলেছে সারা জীবন, বা এমন কিছু যেটা হচ্ছে গিয়ে শিশুটির মৃত্যুর পর্যন্ত কারণ হয়ে দাঁড়াতে পারে। সেইগুলোকে অনেক সময় হচ্ছে, আগেকার দিনে সেটা অনেক সময় জানা যেত না, কিন্তু এখনকার দিনে অনেক রোগ নির্ধারণ করা হতে পারে কিনা সেটাও নির্ধারণ করা সম্ভব, জিনগত রোগগুলো পার্টিকুলারলি। তার মধ্যে অন্যতম তিনটে রোগের কথা আমরা এখানে আলোচনা করব। তার মধ্যে একটা রোগ হচ্ছে গিয়ে অটোজোম বাহিত রোগ। মানে এই যে 44টা যে আমাদের ক্রোমোজোম রয়েছে, ফিমেলদের 44টা বা মেলদের বাবার ক্ষেত্রে হচ্ছে 44টা অটোজোম রয়েছে এবং মায়ের ক্ষেত্রে হচ্ছে 44টা,
সেই অটোজোমের মধ্যে যদি কোনো গন্ডগোল বা কোনো গন্ডগোল ইন দ্য সেন্স শব্দটা বলতে যদি কোনো মিউটেশন বা এমন কিছু হয়ে আছে যেটার ফলে একটা রোগের সম্ভাবনা বা রোগ হয়ে রয়েছে হতে পারে। আর কিছু রোগ আছে যেটা হচ্ছে গিয়ে সেক্স ক্রোমোজোম বাহিত রোগ হয়, মানে বাবার ক্ষেত্রেও সেক্স ক্রোমোজোম বা মায়ের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম বাহিত যদি কিছু হয়ে থাকে, সেটা নিয়ে আমরা হচ্ছে গিয়ে এবারে আলোচনা করব। মানুষের ক্রোমোজোম সংখ্যার মধ্যে বা ক্রোমোজোমের মধ্যে জিনের যদি কোনো মিউটেশন হয়ে থাকে, সেই মিউটেশনের ফলে কিছু অস্বাভাবিক বা বা কিছু ত্রুটির ফলে যে রোগগুলো হয় সেটা, এবং তার মধ্যে অন্যতম যে রোগটা সেটার নাম হচ্ছে, তোমরা ইংলিশে দেখতে পাচ্ছ বা এটাকে বাংলায় কিছু নেই, এটা পুরোপুরি একটাই নাম, রোগের নাম যেহেতু, তো ইটস আ থ্যালাসেমিয়া। তোমরা হয়তো অনেকেই এই রোগটার কথা শুনে থাকতে পারো। হোয়াট ইজ থ্যালাসেমিয়া? থ্যালাসেমিয়া কাকে বলছে বা কি ধরনের রোগটার ফলে কি হয়? থ্যালাসেমিয়ায় খুব সহজভাবে বলতে গেলে এটা একটি অটোজোম বাহিত রোগ। মানে অটোজোম যেটা আমাদের ৪৪টা বা ২২ জোড়া বা ৪৪টা যে অটোজোম রয়েছে, সেই অটোজোমের মধ্যে যে জিনগুলো, ক্রোমোজোম, তো তার মধ্যে যে জিন রয়েছে, কোন জিনটা? যে জিনটা হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন তৈরি করে, সেই জিনটার মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে। কোন জিনটা? যে জিনটা হিমোগ্লোবিন তৈরি করে, সেই জিনটার মধ্যে মানে কি হয়, তার ফলে দেখো এখানে বলা আছে যে ইম্পেয়ার্ড প্রোডাকশন অফ হিমোগ্লোবিন, যার ফলে হিমোগ্লোবিনের প্রোডাকশন বা তৈরিটা ব্যাহত হয়। হিমোগ্লোবিনের কাজ কি এনিওয়ান? তোমরা জানো নিশ্চয়ই হিমোগ্লোবিন হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। আমাদের রক্তে কি আছে? 3 ধরনের রক্তকণিকা থাকে। একটা হচ্ছে গিয়ে লোহিত রক্তকণিকা, দ্যাট ইজ রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা। আরেকটাকে বলা হয় শ্বেত রক্তকণিকা, শ্বেত বা ডাব্লিউ, হোয়াইট, হোয়াইট ব্লাড সেলস। আর অনুচক্রিকা, দ্যাট ইজ প্লেটলেটস, প্লেটলেটস বা অনুচক্রিকা, যার কাজ হচ্ছে গিয়ে রক্ত তঞ্চনে সাহায্য করা। লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে, রেড ব্লাড সেলের কাজ হচ্ছে গিয়ে হিমোগ্লোবিনের সাহায্যে অক্সিজেন বহন করা আমাদের সারা শরীরে। আর ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকার কাজ আমাদের প্রধানত ইমিউনিটি, অনাক্রমত ক্ষমতাটাকে বা সেই ধরনের কাজগুলোকে করা। তাহলে থ্যালাসেমিয়ায় কি হচ্ছে? থ্যালাসেমিয়াতে হিমোগ্লোবিনের প্রোডাকশনে ব্যাহত হচ্ছে। হিমোগ্লোবিনের মধ্যে কি আছে? হিমোগ্লোবিনের মধ্যে তোমরা জানো মিউটেশন কিসে হতে পারে? সাধারণত মিউটেশন হচ্ছে গিয়ে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে ডিএনএ তে যদি কিছু প্রবলেম থাকে বা কিছু মিউটেশন বা গন্ডগোল থাকে, ত্রুটি থাকে, তাহলে সেটার রেজাল্টটা কিসের ওপরে দেখা যায়? রেজাল্টটা দেখা যায় তার প্রোটিন তৈরি হওয়াতে। যে ডিএনএটা থেকে আমাদের ডিএনএ থেকে আমাদের ডিএনএ থেকে কি তৈরি হয়? ডিএনএ থেকে আমাদের প্রোটিন তৈরি হয়, PROTEIN, প্রোটিন। আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়, ঠিক আছে? এবারে হিমোগ্লোবিনের মধ্যে একটা বিশেষ প্রোটিন রয়েছে। তোমরা না শব্দটাকে যদি একটুখানি ভাঙো তাহলেই দেখতে পাবে দুটো শব্দ সন্ধি বিচ্ছেদ যদি করা হয় বাংলায়, তাহলে হচ্ছে গিয়ে হিম আর গ্লোবিন। কি কি রয়েছে? হিম রয়েছে এবং গ্লোবিন রয়েছে। হিমোগ্লোবিনকে দুটো ভাগ, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিনটা হচ্ছে বেসিক্যালি প্রোটিন। কি? কোনটা? প্রোটিন। কেন হয়? এই গ্লোবিন নামক যে ডিএনএটা, গ্লোবিনটা তৈরি করার জন্য যে ডিএনএটা, সেই ডিএনএটাতে ত্রুটি হয়েছে। ত্রুটি কেন হয়েছে? সেই ত্রুটিটা সদ্যজাত বা ভ্রূণের মধ্যে কিভাবে প্রবেশ করলো? ছেলে বা মেয়েটির মধ্যে তাদের বাবা মায়ের থেকে এসেছে। কেউ না কেউ একজন হচ্ছে গিয়ে সেটার হয়তো বাহক ছিল। তাহলে থ্যালাসেমিয়া রোগটা কি একটু ডিটেলে গেলে, আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে কি রয়েছে? আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে রয়েছে হিমোগ্লোবিন নামক মলিকিউলটা। কতগুলো হিমোগ্লোবিন থাকে? প্রচুর হিমোগ্লোবিন থাকে একটা লোহিত রক্তকণিকার মধ্যে। কয়েক লক্ষ কোটির কাছাকাছি হচ্ছে কি হিমোগ্লোবিন মলিকিউল থাকে একটা লোহিত রক্তকণিকার মধ্যে। আমি এক্সাক্ট সংখ্যাটা ভুলে যাচ্ছি, কিন্তু অনেকগুলো। এবারে সেই এক একটা হিমোগ্লোবিনের মধ্যে যদি দেখো, এখানে একটাই হিমোগ্লোবিনকে দেখানো হয়েছে বড় করে, তাতে কি থাকে?
তাতে 1 নম্বর একটা আলফা চেন, এখানে দেখতে পাচ্ছ আর একটা আলফা চেন, মানে সরি দুটো আলফা চেন, একটা বিটা চেন এবং আর একটা বিটা চেন, দুটো বিটা চেন। কি থাকে তাহলে? আর তার সাথে কি থাকে? তার সাথে হচ্ছে কি আয়রন দেখতে পাচ্ছ, আয়রন থাকে, যেটাকে হচ্ছে কি আয়রন এবং হিম গ্রুপ, এরকম 4টে থাকে। তো এই হিমোগ্লোবিনের কাজ হচ্ছে আমাদের রক্তে অক্সিজেন বহন করা, ঠিক আছে? তার মানে যাদের থ্যালাসেমিয়া রয়েছে তাদের এই অক্সিজেন বহন করার ক্ষমতাটা খুব কম হয়। এবং হিমোগ্লোবিন কম থাকলে একটা রোগ আছে, কোনো কারণে যদি আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম হয়, অন্যতম একটা সেটাকে বলা হয়, বা লোহিত রক্তকণিকার সংখ্যা কমা বা হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন কমে যাওয়া, সেটা হচ্ছে কি বলা হয় অ্যানিমিয়া। তোমরা নাম শুনেছো। তাহলে এই ধরনের রোগের লক্ষণ হচ্ছে কি প্রকাশ পায়, কিন্তু তার কারণটা কিন্তু অ্যানিমিয়ার কারণটা কি? অ্যানিমিয়ার কারণটা সেটা হয়তো থ্যালাসেমিয়া হতে পারে, কারণ তার শরীরে, এই পেশেন্টের শরীরে হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিনটা তৈরি হচ্ছে না, আলফা গ্লোবিন বা বিটা গ্লোবিন। তাহলে কোনটার ক্ষেত্রে কি ধরনের হতে পারে? আলফা চেন বা বিটা চেন বলতে এগুলো গ্লোবিন চেনের কথা বলা হচ্ছে, আলফা গ্লোবিন এবং বিটা গ্লোবিন, ঠিক আছে? আমাদের শরীরে সাধারণত 3 রকমের হিমোগ্লোবিন থাকে। আমরা যখন জন্মাই তখন আমাদের একটা ফিটাল হিমোগ্লোবিন বলে একটা হিমোগ্লোবিনের স্ট্রাকচার থাকে। তারপরে আমরা যত বড় হতে থাকি, তোমরা ধরো এখন 13 বছর 14 বছর, তোমাদের এখন সবকটাই হিমোগ্লোবিন এ, ফিটাল হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এফ বলা হয়, এইচবিএফ, হিমোগ্লোবিন এফ কাদের মধ্যে থাকে? যখন আমরা ভ্রূণের মধ্যে এবং জন্মানোর পরেই ফিটাল হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকে, তার বদলে হিমোগ্লোবিন A1 আর A2 এই ধরনের হিমোগ্লোবিন গুলো তৈরি হয়। সেটাই আমরা এবারে আস্তে আস্তে দেখে নেব। কি কি? থ্যালাসেমিয়া দু প্রকারের, ঠিক আছে? ক ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, 2 নম্বরটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। কিভাবে নামটা কেন এরকম মনে রাখা খুব সহজ। আমাদের হিমোগ্লোবিনের মধ্যে কি কি চেন ছিল? হিমোগ্লোবিনের মধ্যে একটা হচ্ছে আলফা গ্লোবিন ছিল আর একটা হচ্ছে বিটা গ্লোবিন ছিল। তাহলে আলফা থ্যালাসেমিয়া কাকে বলছে? যদি আলফা গ্লোবিনটা হচ্ছে গিয়ে জিনটার মধ্যে কোনো ত্রুটি থেকে থাকে, তাহলে সেটাকে বলা হয়, বা মিউটেশন হয়ে থাকে আলফা গ্লোবিন চেনটার মধ্যে, তাহলে সেটাকে আলফা থ্যালাসেমিয়া। হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন চেনটার মধ্যে বা বিটা গ্লোবিন প্রোটিনটার মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে মিউটেশনের ফলে, তাহলে সেটা হয়ে গেল বিটা থ্যালাসেমিয়া। খুব সহজ মনে রাখা। এবং এটা হচ্ছে গিয়ে প্রধান দুটো ভাগ, এছাড়া আর কি ভাগে ভাগ করা হয়েছে থ্যালাসেমিয়াকে? কোন ক্যাটাগরিতে? এর মাত্রাটা কতটা, মাত্রাটার উপরে নির্ভর করে কোনো থ্যালাসেমিয়াকে বলা হয় মেজর এবং কোনোটাকে বলা হয় মাইনর। মাইনর মানে ছোট বা সামান্য বলা হয়, মেজর মানে খুব বড়সড় কিছু একটা জিনিস। তাহলে এই মেজর কোনটা, যেটার মাত্রাটার উপর নির্ভর করে, সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। তোমরা দেখতে পাবে বা পড়বে হয়তো থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর, ঠিক আছে? আমরা একটা একটা করে দেখে নিই। তাহলে এই আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া কি ব্যাপারটা? এই গ্লোবিন প্রোটিনটা চেন করা, আলফা গ্লোবিন প্রোটিনটা তৈরি করার জন্য যে জিনটা দরকার, সেটা থাকে আমাদের কতগুলো ক্রোমোজোম? 22টা অটোসোম, একটা সেক্স ক্রোমোজোম, 16 নম্বর ক্রোমোজোমে থাকে। আর বিটা থ্যালাসেমিয়াটার জন্য যে দায়ী সেই জিনটা হিমোগ্লোবিন, দেখো এখানে লেখা রয়েছে হিমোগ্লোবিন বি জিন, মানে যেটা হচ্ছে গিয়ে বিটা গ্লোবিন নামক প্রোটিনটা তৈরি করবে। সেই বিটা গ্লোবিন প্রোটিন আর একটা বিটা গ্লোবিন প্রোটিন, এই দুটো নিয়ে তৈরি করবে, এই দুটো তার সাথে দুটো আলফা গ্লোবিন নিয়ে এবং তার সাথে কিছু আয়রন নিয়ে তৈরি করবে হচ্ছে কি একটা হিমোগ্লোবিন মলিকিউল। কোথায় হচ্ছে আমাদের এই সংশ্লেষটা হয়? হচ্ছে কি অস্থিমজ্জায়। তোমাদের মনে আছে হয়তো বা পড়েছিল হয়তো, যে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয়? লোহিত রক্তকণিকা আমাদের অস্থিমজ্জার ভেতরে তৈরি হয়। এবং যখন তৈরি হচ্ছে অবভিয়াসলি, তাহলে লোহিত রক্তকণিকার ভেতরে যে হিমোগ্লোবিনটা রয়েছে সেটা আসছে কোথা থেকে? যখন তার মানে অস্থিমজ্জার ভেতরে তৈরি হচ্ছিল তখনই হিমোগ্লোবিনটা তৈরি হয়েছে।
এবং লোহিত রক্তকণিকার মধ্যে জমা হয়েছে, এরকম অজস্র হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকার মধ্যে জমা হয়েছে। তাহলে এই গ্লোবিনটা তৈরি করছে কে? কারণ হিমোগ্লোবিনের বিটা জিনটা বা আলফা জিন, এরা হচ্ছে এই আলফা গ্লোবিন বা বিটা গ্লোবিন প্রোটিনটা তৈরি করছে। ডিএনএ থেকে প্রোটিন হয়, ঠিক আছে। এবারে বিটা থ্যালাসেমিয়ায় কোথায় থাকে? ক্রোমোজোম নাম্বার 11-তে। ক্রোমোজোম নাম্বার 11, ক্রোমোজোম 11-এ থাকে হচ্ছে গিয়ে বিটা গ্লোবিন প্রোটিনটা তৈরির জন্য, যেটা আমাদের প্রত্যেকের শরীরে হচ্ছে গিয়ে যে 11 নম্বর ক্রোমোজোমটা রয়েছে, তোমরা যারা বসে আছো শুনছো, প্রত্যেকের মনে রাখো যে তোমাদের 11 নম্বর ক্রোমোজোমে এখনো তৈরি হচ্ছে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি এই প্রসেসটা চলছে। তার মধ্যে যে বিটা গ্লোবিন জিনটা রয়েছে, সেই জিনটা কন্টিনিউয়াসলি সবসময় তৈরি করে চলেছে বিটা গ্লোবিন প্রোটিনটা, এখনো চলছে আমাদের শরীরের মধ্যে। ক্রোমোজোম নাম্বার 16-তে যে আলফা গ্লোবিন চেনটা রয়েছে, তারা তৈরি করছে আলফা গ্লোবিন নামক প্রোটিনটা। এবারে এই জিনটার মধ্যে যদি কোনো মিউটেশন হয়ে থাকে, তাহলেই হয়ে গেল সমস্যা, ঠিক আছে, তাহলেই থ্যালাসেমিয়া হতে পারে, কারণ এই আলফা বা বিটা গ্লোবিন প্রোটিনটা তৈরি অতটা হবে না। পরবর্তী এই 16 নম্বর জিনে, যেটাতে হচ্ছে কি আলফা থ্যালাসেমিয়া হচ্ছে কি, তোমরা দেখলে একটু আগে কোনটা, এই যে আলফা থ্যালাসেমিয়া, কোন কোন জিন? হিমোগ্লোবিন A1 আর হিমোগ্লোবিন A2। তার মধ্যে হিমোগ্লোবিন A1 আমাদের শরীরে যে লোহিত রক্তকণিকা রয়েছে, তার মধ্যে প্রায় 96 টু 95-96% হচ্ছে কি আমাদের কিন্তু হিমোগ্লোবিন, আমরা যারা অ্যাডাল্ট হয়ে গেছি বা তোমাদের শরীরে প্রায় 12 বছর, 13 বছর, 14 বছর বয়সী সবারই কিন্তু এখন হিমোগ্লোবিনে কি ধরনের হিমোগ্লোবিন রয়েছে তোমাদের লোহিত রক্তকণিকার ভেতরে? দ্যাট ইজ হিমোগ্লোবিন A1। A2 প্রজাতির গোত্রের হিমোগ্লোবিনটা রয়েছে হচ্ছে গিয়ে মাত্র 2-3%-এর কাছাকাছি। আর ওই 1-2% বা 3%-এর কাছাকাছি ম্যাক্সিমাম, সেটা হচ্ছে কি থাকে ফিটাল হিমোগ্লোবিন, যেটা একদম কমতে থাকে জন্মানোর পর থেকে, ঠিক আছে, আমাদের শরীরে। তো এই আলফা থ্যালাসেমিয়াটা মেজর বা মাইনর কিসের বেসিসে বলা হচ্ছে? যদি এই হিমোগ্লোবিন A1 এবং A2, এই যে চারটে জিন একটু আগে দেখলে, মানে দুটো অ্যালিলের মধ্যে, ক্রোমোজোমের মধ্যে চারটে জায়গাতে রয়েছে, চারটে অ্যালিলই যদি মিউটেটেড হয়, চারটের মধ্যেই ত্রুটি রয়েছে, তাহলে কি হবে? আলফা থ্যালাসেমিয়া মেজর, যেটা একদম কর্নারে দেখতে পাচ্ছ, কি হবে? সেটা হবে হচ্ছে কি আলফা থ্যালাসেমিয়া মেজর। মানে চারটে জিনই যদি মিউটেটেড থাকে, এই সরি, চারটে অ্যালিলই যদি মিউটেটেড থাকে, যদি কোনো কারণে, এবং এটাকে আরেকটা নাম আছে, এটা সব থেকে সিভিয়ার, চারটে অ্যালিলি মিউটেড মানে আলফা গ্লোবিন তৈরি হচ্ছে না পুরোপুরি, মানে মানে ত্রুটিযুক্ত আলফা গ্লোবিন তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি এটাকে বলা হয় হাইড্রপস ফেটালিস। এটা হচ্ছে কি এই রোগটার আরেকটা নামকরণ হচ্ছে কি হাইড্রপস ফেটালিস। ইটস আ ফেটাল ডিজিজ, মানে বেঁচে থাকা বা সার্ভাইভ করা হচ্ছে কি খুবই কষ্টকর এই ধরনের থ্যালাসেমিয়া যদি মেজর হয়ে থাকে। দ্বিতীয়টা তার থেকে একটু কম সিভিয়ার, সেটা হচ্ছে গিয়ে HbH ডিজিজ, হিমোগ্লোবিন এইচ রোগ বা হিমোগ্লোবিন এইচ ডিজিজ, যেটা হচ্ছে গিয়ে মডারেট থেকে মানে মধ্যম বর্গীয় থেকে অত্যন্ত হচ্ছে গিয়ে সিভিয়ার মানে ডেঞ্জারাস থ্যালাসেমিয়ার মধ্যে পড়ে হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন এইচ ডিজিজ, যেখানে কি একটা জিন একটা অ্যালিল হচ্ছে গিয়ে ঠিকঠাক তৈরি করে, বাকি তিনটে অ্যালিল মিউটেটেড। তারপরে কি আলফা থ্যালাসেমিয়া মাইনর রয়েছে, মানে খুব মাইল্ড থ্যালাসেমিয়া, তার দুটো অ্যালিল হচ্ছে গিয়ে ত্রুটিযুক্ত, দুটো অ্যালিল ঠিকঠাক মানে তৈরি করছে, ঠিক আছে, ঠিক মানে ঠিকঠাক গ্লোবিন প্রোটিনটা তৈরি করছে। আর কি, আর যদি কোনো ব্যক্তির একটা মাত্র অ্যালিল মিউটেটেড থাকে, তাহলে সে হচ্ছে গিয়ে বাহক বলা হয়, এবং খুবই মাইনর এই ধরনের হচ্ছে কি হয়তো থ্যালাসেমিয়া রোগটা প্রকাশই পাবে না। এইটা হচ্ছে কি গেল আলফা থ্যালাসেমিয়া, এর উপরে ভিত্তি করে যে চারটে অ্যালিলই মিউটেটেড, তিনটে অ্যালিল মিউটেটেড, একটা অ্যালিলে মিউটেশন হয়েছে, না দুটো অ্যালিলে মিউটেশন হয়েছে, এইটার উপর নির্ভর করে মেজর বা মাইনর এই থ্যালাসেমিয়া গুলোকে ভাগ করা হয়েছে। আর আলফা থ্যালাসেমিয়া কি আলফা জিনের মধ্যে হয়েছে, আলফা গ্লোবিন প্রোটিনটা তৈরি ভুল হচ্ছে, নাকি বিটা গ্লোবিন প্রোটিনটা তৈরি ভুল হচ্ছে, এইটার উপর নির্ভর করে ভাগ করা হয়েছে।
তাহলে এখানে একবার কুইকলি তোমরা আগেরটাতে যদি বুঝে থাকো তাহলে এটা হচ্ছে কি একটা হচ্ছে কি কেরিয়ার বা বাহক, একটা হচ্ছে মাইনর থ্যালাসেমিয়া, একটা হচ্ছে হিমোগ্লোবিন এইচ যার তিনটে অ্যালিল মিউটেটেড, এখানে একটা অ্যালিল মিউটেটেড, মাইনরে দুটো অ্যালিল মিউটেটেড, আর মেজরের ক্ষেত্রে চারটে অ্যালিলই মিউটেটেড। সেই কারণে দেখো এদের জিনোটাইপটাই কি লেখা আছে, মেজর বা হাইড্রপস ফেটাল হাইড্রপসের সবকটা জিনোটাইপই ড্যাশ ড্যাশ দেওয়া রয়েছে। হিমোগ্লোবিন এইচটাতে কি তিনটে মিউটেটেড, মানে তিনটে, একটা দুটো তিনটে ভুলভাল তৈরি করছে, একটা একমাত্র ঠিকঠাক। মাইনরের ক্ষেত্রে কি হতে পারে, মাইনরের ক্ষেত্রে হচ্ছে গিয়ে দুটো, সেই দুটো কিরকম হতে পারে, হয়তো একই ক্রোমোজোমের বাহুর হচ্ছে গিয়ে দুটো ঠিক অন্য দুটো ভুল, অথবা একই বাহুর একটা ঠিক আর একটা ভুল, অন্য বাহুটার একটা ঠিক অন্যটা ভুল, সেরকম হতে পারে। আর সাইলেন্ট ক্যারিয়ার যেটা হচ্ছে গিয়ে বাহক বলা হচ্ছে, সেখানে কি তিনটে ঠিক, একটা ক্রোমোজোম বাহুর একটা অ্যালিল হচ্ছে গিয়ে ঠিক মতো কাজ করছে না বা মিউটেটেড। তো এইরকম হলে অ্যানিমিয়া লক্ষণ দেখা যায় না যারা বাহক হয়। কিন্তু যদি মাইনর থ্যালাসেমিয়া হয় তার মধ্যে অ্যানিমিয়ার লক্ষণ দেখা যায়, মাইল্ড অ্যানিমিয়া, হিমোগ্লোবিন সবসময় লোয়ের দিকে থাকে, সে হয়তো ক্লান্ত হয়ে পড়ে খুব তাড়াতাড়ি, খেলতে গেলে হচ্ছে গিয়ে বা কোনো একটা কাজ করতে গেলে ক্লান্তি অনুভব করে। হিমোগ্লোবিন এইচ এই ধরনের থ্যালাসেমিয়াতে একটা মাত্র সিমটম কিন্তু ওইটা নয় যে অ্যানিমিয়া বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম, তাছাড়াও আরো অজস্র সিমটম বা আরো অজস্র লক্ষণ, সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে ডিসাইড করতে হয়। তৃতীয়টা কি, হিমোগ্লোবিন এইচ মানে তিনটে অ্যালিল খুবই কম পরিমাণে গ্লোবিন, এটা হচ্ছে কি মডারেট টাইপের অ্যানিমিয়া। আর চারটে অ্যালিলই যদি হচ্ছে গিয়ে মিউটেটেড হয় তাহলে ফেটাল অ্যানিমিয়া। ঠিক আছে, এই ধরনের ঘটনা দেখা যায়। তাহলে কোনো একজন বাবা যদি থ্যালাসেমিয়ার বাহক হয়ে থাকে, একটা জাস্ট উদাহরণ হিসাবে এখানে রাখা রয়েছে, তোমাদের বইতে যখন পড়বে তোমরা আরো অজস্র উদাহরণ পাবে যে, বা তোমরা যদি কনসেপ্টটা বুঝতে পারো তাহলেও নিজেরাও হচ্ছে কি এই ধরনের বিভিন্ন মডেল তৈরি করতে পারো, যেখানে বাবা হচ্ছে গিয়ে হেলদি এবং অনলি মা কেরিয়ার, বা মা হেলদি শুধুমাত্র বাবা হিমোফিলিয়া এই থ্যালাসেমিয়ার কেরিয়ার, তাহলে কি ধরনের কি হতে পারে। এখানে দেখো এই ছবিটাতে দেখা যাচ্ছে বাবাও কেরিয়ার বা বাহক, মাও হচ্ছে গিয়ে বাহক। ঠিক আছে, তাহলে কি হবে, তাদের থেকে যখন গ্যামেটটা তৈরি হবে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে মিউটেশন বা ঠিকঠাক, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে বাহক হতে পারে, এরকম একটা গ্যামেটের মধ্যে রয়েছে। তাহলে এই রকম চারটে গ্যামেট থেকে যখন পরবর্তী প্রজন্ম তৈরি হবে, আমরা যেমন একটু আগে দেখলাম মানুষের লিঙ্গ নির্ধারণে, তখন কি হবে, একটা শিশু সে হয়তো একজন পুরোপুরি ভালো হবার, মানে এদিকের ভালোটা আর অন্যটারও, অন্য গ্যামেটটারও সেটারও ভালোটা হচ্ছে কি যদি সে পায়, তাহলে তার শিশুটা কি হবে, পুরোপুরি হেলদি হবে, কোনো হিমোফিলিয়া নেই, এই সরি থ্যালাসেমিয়া নেই একদম। কিন্তু কোনো কারণে যদি বাবার একটা থেকে একটা হচ্ছে গিয়ে কেরিয়ারের পোর্শনটা পায় থ্যালাসেমিয়ার, এবং মায়ের দিক থেকে হচ্ছে ভালোটা পায়, তাহলে হচ্ছে গিয়ে সেই চাইল্ড, বা মায়ের দিক থেকে কেরিয়ার, বাবার দিক থেকে ভালোটা পায়, দুটো ক্ষেত্রেই হচ্ছে গিয়ে শিশু কি হবে, থ্যালাসেমিয়ার বাহক হবে। ছেলে মেয়ের মধ্যে এখন ঢুকছে না, মোট কথা যে পরবর্তী প্রজন্মের শিশুটি হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক হবে। এবং যদি দুটোই হচ্ছে গিয়ে এমন দুটো গ্যামেট যেটা হচ্ছে গিয়ে বাহক ছিল, সেই দুটো যদি মিলিত হয়, তাহলে হচ্ছে গিয়ে চাইল্ড বা বাচ্চাটা কি হবে, থ্যালাসেমিয়া রোগাক্রান্ত হবে। বাবা বা মা কেরিয়ার ছিল, তারা নিজেরাও হয়তো বুঝতে পারেনি কোনোদিন, কিন্তু শিশুটির মধ্যে থ্যালাসেমিয়া হচ্ছে গিয়ে লক্ষণ প্রকাশ পাচ্ছে, এবং শিশুটি পুরোপুরি মেজর থ্যালাসেমিয়া বা বিভিন্ন ধরনের থ্যালাসেমিয়ার মধ্যে সেটার মধ্যে পড়তে পারে। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন আছে এই রিলেটেড? এনি কোশ্চেন, এনি ডাউট থ্যালাসেমিয়া রিলেটেড? আচ্ছা, ছোট্ট করে হচ্ছে গিয়ে এবারে পরবর্তী আরেকটা রোগ রয়েছে, সেটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া রোগটা কি, যেখানে রক্ত জমাট বাঁধতে পারে না। রক্ত জমাট বাঁধতে কে সাহায্য করে, অনুচক্রিকা। অনুচক্রিকা কিসের সাহায্যে করে,
আমাদের রক্তে 12টা ক্লটিং ফ্যাক্টর রয়েছে। রোমান নাম্বার অনুযায়ী 13টা, কিন্তু অ্যাকচুয়ালি 12টা হচ্ছে গিয়ে টোটাল ক্লটিং বা রক্ত জমাট বাঁধার জন্য বেশ কিছু উপাদানের দরকার পড়ে। সেই উপাদানগুলো হচ্ছে গিয়ে ধরে নাও 12 রকমের রয়েছে। সেই উপাদানগুলো তৈরি হচ্ছে কোনো না কোনো জিন থেকে কোনোভাবে, এবং এই হিমোফিলিয়াটা সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম বাহিত রোগ। ঠিক আছে, এটা হচ্ছে কি সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। সেক্স ক্রোমোজোম বাহিত রোগ হিমোফিলিয়া মানে কি, ওই যে এক্স এক্স বা এক্স ওয়াই ওই পার্টটাতে হচ্ছে কি যদি কিছু হয়ে থাকে। সমস্যা কি, আমাদের যদি কখন কোনো কেটে যায় কি হয়, কিছুক্ষণ বাদে রক্তটা অনুচক্রিকা প্লেটলেট এবং কিছু যে আমাদের রক্ত তঞ্চনে সাহায্যকারী উপাদান রয়েছে ক্লটিং ফ্যাক্টরগুলো বলছিলাম, সেইগুলোর সাহায্যে সেই জায়গাটা বন্ধ হয়ে যায়। কিন্তু যাদের হিমোফিলিয়া তাদের ক্ষেত্রে এই জায়গাটা বন্ধ হতে পারে না। তার ফলে আনকন্ট্রোলড ব্লিডিং হতে থাকে, মানে রক্তক্ষরণ হতেই থাকে, রক্তটা জমাট বাঁধছে না। হিমোফিলিয়া 3 প্রকারের। ঠিক আছে, কিসের ওপর নির্ভর করে, কোন ধরনের, প্রধানত কিসের ওপর নির্ভর করে, কোন ধরনের ক্লটিং ফ্যাক্টর বা রক্তটা জমাট বাঁধার জন্য যে আমি উপাদানগুলো বললাম একটু আগে যতগুলো রয়েছে, তার মধ্যে দেখো এটা কত নম্বর রোমান নাম্বার, 5, 6, 7, 8। ক্লটিং ফ্যাক্টর 8টা যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি হবে, ক্লটিং ফ্যাক্টর 8 রক্ত জমাট বাঁধার জন্য 8 নম্বর, এরকম একদম সিরিয়াল নাম্বার করে পুরো 13টা উপাদানের ক্লটিং ফ্যাক্টর 1, 2, 3, 4, 5 করে, 6টা নেই, 7, 8, 9, 10, 11, 12, 13। তো এই ক্লটিং ফ্যাক্টর বা রক্ত জমাট বাঁধার উপাদানগুলোর 8 নম্বর উপাদানটা যদি অনুপস্থিত থাকে তাহলে হিমোফিলিয়া এ হয়, কারণ রক্তটা জমাটই বাঁধতে পারছে না, কারণ আর ওই উপাদানগুলোর কোনো একটা মিসিং হলেই, না থাকলেই হচ্ছে রক্ত জমাট বাঁধতে পারে না। কেন এটাকে রয়্যাল হিমোফিলিয়া বলা হয়, কারণ রানী ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া হচ্ছে ইংল্যান্ডের রানী, তো ওনার শরীরে হিমোফিলিয়ার একটা কেরিয়ার ছিল। এবার ওনার থেকে যখন পরবর্তী প্রজন্ম যে শিশুরা তৈরি হয়েছে তাদের শরীরেও ওই হিমোফিলিয়াটা হচ্ছে গিয়ে ছড়িয়ে পড়ে, তাদের থেকে তাদের পরবর্তী প্রজন্ম, তার সেরকম হতে হতে পরবর্তী অনেকগুলো প্রজন্মে দেখা যায় যে হিমোফিলিয়া রোগটা, এবং হিমোফিলিয়া যতজনের মধ্যে রয়েছে তার মধ্যে প্রায় 70 থেকে 80% হচ্ছে গিয়ে রয়্যাল হিমোফিলিয়াটার গ্রুপটার মধ্যে পড়ে, যাদের শরীরে কি হয়, ক্লটিং ফ্যাক্টর রক্ত জমাট বাঁধার জন্য যে 8 নম্বর উপাদান সেটা অনুপস্থিত থাকে। হিমোফিলিয়া বি বলা হয় যেটা, সেটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর বা ফ্যাক্টর নাম্বার কত, 9, 9 নম্বর ফ্যাক্টরটা অনুপস্থিত থাকে। বা ফ্যাক্টর নাম্বার, এই যে ক্লটিং ফ্যাক্টর 11টা যদি অনুপস্থিত থাকে তাহলে সেই টাইপের হিমোফিলিয়াকে বলা হয় হিমোফিলিয়া সি। ঠিক আছে, এই রকম 3 ধরনের হিমোফিলিয়ার কথা, কিন্তু মেনলি যেটা কি, প্রধানত রোগটা কি, কোথাও কেটে গেলে, ছড়ে গেলে, পড়ে গেছো, কোথাও ছড়ে গেছে, কি হবে, আমাদের কিছুক্ষণ বাদে সেই জায়গাটা রক্তটা জমাট বেঁধে যায়, আস্তে আস্তে সেটা হিল হয়, 2-3 দিন বাদে জায়গাটা ঠিকও হয়ে যায়। কিন্তু যাদের কেটে যাচ্ছে হিমোফিলিয়া তাদের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধানোর পদ্ধতিটা হচ্ছে কি এতটা সহজ নয়, সেই জায়গায় রক্তক্ষরণ হতেই থাকবে। ঠিক আছে, পরের দিনকে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আমরা হিমোফিলিয়া কিভাবে বা এবং কালার ব্লাইন্ডনেস এই দুটো নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। ঠিক আছে, এনি কোশ্চেন্স, এনি ডাউট? তাহলে তোমরা হচ্ছে কি